আসসালামু আলাইকুম। সবাইকে বাইভাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামীমা নারগিস। আজকের টপিক হচ্ছে কোষ বিভাজন। আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য সেলুলারিটি অনুসারে জীব জগৎকে দুটি ভাগে ভাগ করা যায়। একদল হচ্ছে এককোষী অর্থাৎ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, অন্য দল হচ্ছে বহুকোষী অর্থাৎ বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত। এই এককোষী এবং বহুকোষী প্রতিটি জীবেরই সংখ্যা বৃদ্ধি হয় এবং দৈহিক বৃদ্ধি হয়, আর এটা হয় কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ একাধিক কোষে পরিণত হয়। আমরা যদি এর ডেফিনিশনটা বুঝতে চাই তাহলে খুবই সহজ। যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি কোষ বিভাজন। আর যেই কোষটি বিভাজিত হয় তাকে আমরা বলি মাদার সেল বা মাতৃকোষ, এবং যে নতুন কোষটি তৈরি হয় তাকে বলি আমরা অপত্য কোষ বা ডটার সেল। তাহলে অপত্য কেন? অপত্য মানে হচ্ছে সন্তান, অর্থাৎ ছেলে অথবা মেয়ে, কিন্তু বলা হচ্ছে ডটার সেল। কেন সন সেল বলা হলো না? কারণ এই কোষটি আবার বিভাজিত হয়ে আবার মাতৃকোষে পরিণত হবে এবং মাতৃকোষ থেকে আবার ডটার সেলে পরিণত হবে। এই জন্য এটাকে আমরা বলি অপত্য কোষ অর্থাৎ ডটার সেল হিসেবেই আমরা মিন করি। জীবজগতের কোষ বিভাজনকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটা হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে মিওসিস। আমরা যে মানুষ, আমাদের দেহ প্রায় 100 ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত, কিন্তু একদম ইনিশিয়াল পর্যায়ে আমাদের কোষ ছিল মাত্র একটি, আর তার নাম হচ্ছে জাইগোট। সেটি সংখ্যা বৃদ্ধি হয়ে এবং দৈহিক বৃদ্ধি হয়ে আজ এত বড় এক মানুষ, এবং এটি 100 ট্রিলিয়ন কোষ। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজনের মাধ্যমে এভাবে কোষ বৃদ্ধি পেয়ে থাকে এবং একাধিক কোষে পরিণত হয়। তাহলে আমরা এখন জানবো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা একটি সরল পদ্ধতি এবং খুব স্ট্রেট ফরওয়ার্ডলি একটা কোষ থেকে দুইটি কোষে পরিণত হয়, এবং এটা সাধারণত সুনির্দিষ্ট, যেমন কিছু ইস্ট, ব্যাকটেরিয়া এবং প্রোক্যারিওটিক কোষে এর বিভাজন দেখা যায়। যেমন এই পদ্ধতিতে প্রথম একটা কোষ আকারে একটু বড় হয় এবং এর নিউক্লিয়াসটি একটু লম্বা হতে থাকে, এবং নিউক্লিয়াসের দুই প্রান্ত অনেক মোটা হয়, মাঝখানটা সরু হয়ে যায়, এবং এর কোষটি আস্তে আস্তে একটা খাঁজের মতো হয়ে সরাসরি দুইটি কোষে পরিণত হয়। যেহেতু এটা কোনো ধাপ ছাড়াই খুব সহজেই দুইটি কোষে পরিণত হয়, এই জন্য এটাকে আমরা বলতে পারি প্রত্যক্ষ কোষ বিভাজন বা বাইনারি ফিশন। এখন আমরা দেখব মাইটোসিস বিভাজন। এতক্ষণ আমরা অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন দেখলাম, এখন আমরা দেখব মাইটোসিস পদ্ধতিতে কিভাবে কোষ বিভাজিত হয়। কোষ বিভাজনের মাধ্যমে অ্যামাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়ায় দুটি এবং মিওসিস প্রক্রিয়ায় 4টি কোষে পরিণত হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া প্রথমে একটি প্রকৃত কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ঘটে। তাহলে যে প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয় এবং দুইটি কোষের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন এবং গুণাগুণ সম্পূর্ণ মাতৃকোষের মতো হয়, এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক বিভাজন। অর্থাৎ এখানে একটি কোষ থেকে দুইটি, আবার দুইটি কোষ থেকে 4টি, একটা সমীকরণের মতো বিভাজিত হয়ে থাকে এবং সংখ্যাগুলো এভাবে বৃদ্ধি পায়। সেজন্য এটাকে আমরা বলতে পারি সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। মাইটোসিস কোষ বিভাজনের প্রধানত দুটি ধাপ। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আর অন্যটি হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। সব কোষ বিভাজনের প্রক্রিয়া এভাবেই হয় যে প্রথমে হয় নিউক্লিয়াসের বিভাজন হয়, পরে হয় সাইটোপ্লাজমের বিভাজন। আর এই কোষ বিভাজনের প্রক্রিয়ার মধ্যে কিছু প্রয়োজনীয় উপাদান থাকে, যেমন প্রাণী কোষে থাকে সেন্ট্রিওল এবং উদ্ভিদ কোষে থাকে মাইক্রোটিউবিউলস। সেন্ট্রিওলের অনুপস্থিতিতে কোষ বিভাজন হয় না, এটা উদ্ভিদ কোষে দেখা যায় না, আর মাইক্রোটিউবিউলস এর অনুপস্থিতিতে উদ্ভিদ কোষের কোষ বিভাজন হয় না। কিন্তু আমরা এর আগে জেনেছি যে
নিউরনের কোষ বিভাজন হয় না, কারণ নিউরন কোষে কোনো সেন্ট্রিওল থাকে না। আর এই সেন্ট্রিওল বা মাইক্রোটিউবিউলস এর কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় প্রোমেটাফোজ পর্যায়ে মাকুযন্ত্র তৈরি করা। তাহলে একটা কোশ্চেন থাকে যে নিউরনে যদি কোষ বিভাজন হতো তাহলে কেমন হতো? নিউরন যদি কোষ বিভাজন করত, যেহেতু নিউরনের মধ্যে আমাদের সমস্ত স্মৃতিগুলো সংরক্ষিত থাকে, তাই নিউরন যদি কোষ বিভাজন হতো আমাদের স্মৃতিগুলো বিলুপ্ত হয়ে যেত, আমরা সবকিছু খুব সহজেই ভুলে যেতাম। তা আজকের পাঠ থেকে আমরা জানলাম কোষ বিভাজন কি, কোষ বিভাজনে কত ধরনের, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, অ্যামাইটোসিসকে কেন বাইনারি ফিশন বলা হয়, মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়, তারপর কেরিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, কেন নিউরন কোষ বিভাজন হয় না। আজকের ক্লাস তোমাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।